বললে ভাইয়া আমাকে নিয়ে চলে আসে। আসার পরে ভাইয়া যেখানে থাকে ওইখানে আমাকে নিয়ে যায়। আমাকে ওইখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে বলে ওই যে এই 6 তলা বিল্ডিংয়ে ওই যে উপরতলা আমি থাকি, 6 তলায় আমি থাকি, 6 তলায় আমি কাজ করি। এটা বলে ভাইয়া আমাকে আবার আইনে আমাকে খালাম্মার বাসায় দিয়ে যায়। দিয়ে গেলে পরে একদিন সকালে ঘুম থেকে উঠছি, উঠার পরে যেমন আমার ভালো লাগতেছে না, মনে হইতেছে যে মার কাছে যাব, এরকম মনে হইলো। পরে আমি না বাসা থেকে বের হই, মার কাছে যাওয়ার উদ্দেশ্যেই বাসা থেকে বের হই। তো বের হওয়ার পরে হাঁটতেছি, ভালোই লাগতেছে, মানুষজন দেখতেছি, ভালোই লাগতেছে, হাঁটতেছি তো হাঁটতেছি, হাঁটতে 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 মেন রোডে এসে পড়ি। এই মূলত আপনি হারিয়ে যান এভাবে এখান থেকে। জি। নাম কি আপনার? নাসিমা। বাবা মায়ের দেয়া নাম এটা? জি। আচ্ছা, নাসিমা। বয়স কত? বয়স 35। আনুমানিক 35 বছর বয়স এবং 7-8 বছর বয়সে আপনি হারিয়ে গেছেন। জি। একেবারে ছোটবেলা থেকে কি কি মনে আছে, একটু গল্পটা বলেন তো আমাকে বিস্তারিত। আমি ছোট থাকতে মানে আমি বুঝে হয়ে আমার বাবাকে অসুস্থ দেখি। আচ্ছা। বাবাকে অসুস্থ দেখি, মানে কিছুদিন পরে বাবা মারা যায়। এটা আপনার মনে আছে? জি। আচ্ছা। আমার বাবার মাথায় সমস্যা ছিল, মানে কোথাও কোনো গর্ত দেখলে গর্তের ভিতরে গিয়ে শুয়ে থাকতো। আচ্ছা। ঘরে থাকতো না, শুয়ে থাকতো। তো তখন আমি এতটা আর বুঝতাম না, কিন্তু আমি আমার বাবাকে অসুস্থ দেখি বুঝের হয়ে আর কি। আমরা 4 ভাই বোন ছিলাম। পরে একদিন আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে আমার বড় 2 ভাইকে আমার মামা সম্ভবত ঢাকায় কাজে দিয়ে দেয়। কাজে দেওয়ার পরে একদিন মামা বড় 2 ভাইকে ঢাকায় কাজে দিয়ে দেয়। পরে আমার মা বাসায় ছিল না, না থাকা অবস্থায় আমার দাদি কি করে আমার ছোট ভাইকে পালক দিয়ে দেয়, মানে আমার আম্মাকে না বলে। আচ্ছা। পালক দিয়ে দিলে পালক দেওয়ার পরে আমায় জিজ্ঞেস করে যে কার কাছে দিছেন, কই দিছেন, কোথায় বাড়ি, না আমার দাদি বলে না। পরে আমি একাই মার সাথে থাকি। পরে একদিন সকালবেলা মা আমাকে নিয়ে দাদি বাসা থেকে চলে আসছে, বলছে যে আমি এখানে আর থাকবো না, মানে দাদির সাথে রাগ করে ছোট ভাইকে পালক দিয়ে দিছে দেখে। পরে বলছে যে আমি এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব বলে মা আমাকে নিয়ে দাদি বাসা থেকে চলে আসে। আচ্ছা। যেমন এক গ্রাম থেকে আরেক গ্রামে এসে মা অন্য এক জায়গায় মানে আরেকজনের জায়গায় একটা ঘর তুলে আমাকে নিয়ে মা থাকে। কয়েকদিন থাকার পরে একটা মহিলা এসে বলতেছে যে আমি তো একা থাকি, এখানে আমার ভয় লাগে, আপনি আমার সাথেই থাকতে পারেন, আপনি আমার সাথে থাকেন। পরে মা আমাকে নিয়ে ওই মহিলার সাথে গিয়ে থাকে। পরে একদিন মাকে জিজ্ঞেস করলাম, মা আমাদের না একটা ঘর আছে? পরে মা বললো ওই ঘরটা আর নাই, ঘরটা বিক্রি করে দিছি। পরে খালাম্মার সাথে আমরা থাকি। তো ওখানে থাকা অবস্থায় একদিন মার সাথে বাজারে যাই, গেলে পরে ওখানে আমি একবার হারায় যাই। পরে এক লোক পাইয়া আমাকে এনে বাসায় দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে কিছুদিন এরকম অনেক দিন এখানে ছিলাম। পরে একদিন ওই খালাম্মার মেয়ে আবার ঢাকায় থাকতো, মেয়ে জামাই ঢাকায় থাকতো। পরে ওনারা আবার গ্রামের বাড়িতে গেছে। যাওয়ার পরে ওনারা কিছুদিন থাকার পরে ওনারা যখন আবার ঢাকায় চলে আসবে, আমার আম্মা বলতেছে আপনারা তো ঢাকায় যাবেন, আমি আপনাদের সাথে ঢাকায় যাব। পরে বলছে ঢাকা কোথায় যাবেন? ওই খালাম্মার মেয়ে আপুরা কি বলতেছে যে আপনি কোথায় যাবেন? পরে আমার আম্মা বলে যে আমার 2 ছেলে ঢাকায় থাকে, আমি আমার ছেলেদের কাছে যাব। পরে আপু জিজ্ঞেস করলো যে ছেলেরা কই থাকে? পরে আমার মা বললো যে ধুলাইখাল থাকে। আমার ভাইয়ারা যেখানে থাকে ওই জায়গার নাম বললো যে ধুলাইখাল থাকে। পরে আপুর সাথে আমরা ঢাকা আসলাম। আগের দিন সকালে লঞ্চে উঠি, পরের দিন সকালবেলা এসে সদরঘাটে নামি। সদরঘাটে নামার পরে ওই আপুর জামাই আমাদেরকে রিক্সায় উঠাই দিয়ে ওনারা চলে যায়। রিক্সাওয়ালা কি করে আমাদেরকে নিয়ে এই গলি থেকে ওই গলি, ওই গলি থেকে ওই গলি খালি ঘুরে, ভাইয়াদের কাছে আর নিয়ে যায় না। বলতেছে আপনার ছেলেরা গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে যাবেন? আমার আম্মা বলে যে না, আমার ছেলেরা গার্মেন্টসে চাকরি করে না, আমার ছেলেরা বড়
বিল্ডিং এর কাজ করে, আমি ওইখানে যাব। পরে বলতেছে কোথায় যাবেন আপনি? পরে আমার আম্মু বলে যে আমি ধুলাইখাল যাব, আমার ছেলেরা ধুলাইখাল থাকে, আমাকে ওইখানে নিয়ে যান। হুম। কিন্তু রিস্কাওয়ালা আমাদেরকে নিয়ে খালি ঘুরে। পরে একটা বাজার দেখায় আমার মাকে, বাজার দেখায় বলে ওই যে বাজারটা, আপনি ওইখানে গিয়ে দেখেন আপনার ছেলে বাজারে থাকতে পারে। আমার মা বলে যে না, বাজারে থাকবে না, হুম। আমার ছেলেরা তো বিল্ডিং এ থাকে, বাজারে কেন থাকবে? পরে বলে না, দেখেন আপনার ছেলে বাজার করতেও তো আসতে পারে, গিয়ে দেখেন। অনেক জোরাজুরি করার পরে মা রাজি হয় না বাজারে যাওয়ার জন্য, মানে মাকে রিক্সাতে নামাই দিতেছে। পরে আমার মা বললো যে রিক্সা থেকে আমি গেলে আমার মেয়ে আছে, রিক্সা এত জিনিসপত্র আছে। পরে সমস্যা নাই, আমি এখানে দাঁড়াইছি, আপনি যান, আমি এখানে দাঁড়াইছি, আপনি গিয়ে দেখে আসেন। এটা বলে আমার মাকে জোর করে রিক্সা থেকে নামায় দেয়। দেওয়ার পরে মানে রিক্সাওয়ালার ওখানে দাঁড়ায় না, রিক্সাটা টান দিয়ে একটু সামনে নিয়ে যায়, নিয়ে আমাকেও নামায় দেয়। গিয়ে বলে নামো নামো, রিক্সা থেকে নামো, তোমার মা আসে নাকি দেখো, বলে আমাকেও নামায় দেয়। পরে আমি রিক্সা থেকে নামি, কয় সামনে আগায় দেখো। পরে আমি দাঁড়ায় থাকি, এর মধ্যে আমার মা আসে, আইসা আমাকে থাবা দিয়ে ধরে বলতেছে নাসিমা রিক্সাওয়ালা কই? পিছে তাকায় দেখি রিক্সাওয়ালা নাই, মানে রিক্সার মধ্যে যা জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে রিক্সাওয়ালা চলে গেছে। ওহো। পরে তো মা কান্নাকাটি করতেছে, এই হ্যাঁ, মানে ব্যাগের কাপড়ের ব্যাগের ভিতরে টাকা পয়সা ছিল, ভাইদের জন্য মা পিঠা বানায় আনছিল, কিছু খাবার টাবার আনছিল, মানে যা কিছু ছিল সব কিছু নিয়ে রিক্সাওয়ালা চলে গেছে। মা পরে কান্নাকাটি করতেছে, কিভাবে কি করবে, ভাইয়াদের কাছেও যাইতে পারলো না, এখন গ্রামের বাড়ি তো কিভাবে যাবে, তো অনেক কান্নাকাটি করতেছে। এর মধ্যে একটা লঞ্চ ঘাট দেখে মা বলতেছে এই লঞ্চটা যে কখন আসবো, লঞ্চটা আইলে তো বাড়ি যেতে পারতাম। পরে একটা লোক এসে বলতেছে আজকে তো কোনো লঞ্চ আসবে না, কারণ সকালে ছাইরা গেছে, লঞ্চ আইতে আইতে আবার কালকে সকালে আইবো। এটা বলছে। পরে মা মানে আরো কান্নাকাটি করতেছে, এই হ্যাঁ যাবো কই? কই যাব, কি করব, মানে মা অনেক ইয়ে করতেছে। তো এমন করতে করতে সারাদিন পার হয়ে মাগরিবের সময় হয়ে গেছে, আপনাকে সাথে নিয়ে? আমাকে সাথে নিয়ে মাগরিবের সময় হয়ে গেছে। হওয়ার পরে মা কি করবে, কই যাবে, রাত্রে কই থাকবে, মানে একটা আশ্রয় খুঁজতেছে যে রাতটা কোনো মতো থাকতে পারলে সকালবেলা লঞ্চে করে বাড়ি ফিরে যাব। পরে এর মধ্যে একটা রেলের ওপারে কিছু বাড়িঘর দেখা যাইতেছে, দুইটা মহিলার জন্য কি করতেছে। পরে আমাকে নিয়ে মা গেল, যার পরে দেখি যে একটা মহিলা আগরবাতি বানাইতেছে, আর একটা মহিলায় ম্যাচ বানাইতেছে, আর কিছু বাড়িঘর আছে। পরে একটা মহিলার কাছে গিয়ে আশ্রয় চাইলো যে আমি তো ঢাকা এসে বিপদে পড়ছি, আমার একটু আশ্রয় দেন, রাতটা কোনো মতো থাকতে দেন। পরে ওনারা মাকে আর আমাকে থাকতে দেয়। পরে রাতটা থাকি, পরের দিন সকালবেলা মা আমাকে নিয়ে বরিশালের লঞ্চে করে, আমার যতটুকু মনে আছে যে বরিশালের লঞ্চে করে নানা বাড়ি যাই। নানার বাড়িটা হচ্ছে মানে ঘাটে নামার পরে অনেক দূর হাইটা যেতে হয়, অনেক দূর হাইটা যায় একটা খালের উপর দিয়ে একটা বাঁশের সাঁকু পার হইতে হয়, বাঁশের সাঁকু পার হয়ে অনেক দূর হাঁটতে হয়। অনেক দূর হাঁটার পরে একটা পানের দেখা যায়, পান যে লাগায় ক্ষেত বলে নাকি, পানের ক্ষেত দেখা যায়। পানের ক্ষেতের পরে আমার নানার বাড়িটা, যে ঢুকতেই একটা ছোট ঘর ছিল, ওই ঘরে একটা মেয়ে ছিল, মেয়েটার পায়ে সমস্যা ছিল, মেয়েটা হাঁটতে পারতো না। মানে আমার মার কি লাগতো সেটা আমি জানি না। পরে ওইখানে আমরা কিছুদিন থাকি। হ্যাঁ, ওই মামার ঘর ছিল, এপাশে আমার নানার ঘর ছিল। আমার নানার ঘরের সাথে একটা মোটা বড় একটা আমড়া গাছ ছিল, আর মাঝখানে বড় উঠান ছিল। উঠানের পরে উঠানের লগে আরেকটা ঘর ছিল, ওখানে ওরা সবসময় দেখতাম কাঁচা গাব, অনেক অনেক কাঁচা গাব ছেঁচা ছেঁচা এগুলি কি করতো, সম্ভবত কষ সংগ্রহ করতে, এরকম কিছু একটা। ওই ঘরটার পরে পুকুর ছিল, বড় একটা পুকুর ছিল, ঘাটটা আপনি সিঁড়ি দিয়ে বাঁধানো ছিল, সিঁড়ি দিয়ে ঘাট বাঁধানো ছিল। তো ওখানে আমরা কয়েকদিন থাকার পরে আবার আমাদের দাদার বাড়ি দেশে ফিরে আসি। ফিরে আসার পরে ওখানে আমরা থাকি। তো একদিন মা আমাকে বলতেছে মক্তবে পাঠাইলো আমাদের, আমরা যেখানে থাকতাম ওইটা একটা বাগান বাড়ি ছিল, মানে অনেক গাছগাছালি ছিল, ঘরের সামনে পেঁপে গাছ ছিল, ঘরের পাশে বড়ি গাছ ছিল, আর অন্যান্য গাছ ছিল, মানে পুরো বাগান দিয়ে ঘেরাও, গাছগাছালি দিয়ে ঘেরাও, পুরো একটা বাগানের ভিতরে একটা বাড়ি ছিল। জি।
আর বাড়ির কাছে আপনার খাল ছিল, বাঁশের সাঁকো ছিল, আর আশেপাশে অনেক ক্ষেত জমিন ছিল। খালের ওপরে একটা ঘর ছিল, খালের এপারে একটা ঘর ছিল, মানে বাড়ি ঘর কম ছিল, অনেক ক্ষেত জমিন ছিল। হুম। পরে আমরা ওখানে থাকি, অনেকদিন থাকি। পরে একদিন মা আমাকে নিয়ে আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হলে কিছু দোকানের পরে একটা মসজিদ আছে। এই মসজিদে আমি সকালবেলা আবার আরবি পড়তে যেতাম। আচ্ছা। তো একদিন মা আমাকে নিয়ে ওখানে আবার বিকাল হলে কিছু টুকটাক বাজার টাজার বসতো, যে বাজারের উদ্দেশ্যেই মা আমাকে নিয়ে যায়, যে বাজার টাজার কিছু করবে এরকম। পরে ওখানে যাওয়ার পর আমার ছোট ভাইটাকে পাই ব্রিজের কাছে। ছোট ভাইটাকে পাইলে পরে মা তো অনেক খুশি, ছোট ভাইটাকে পাইছে। তো মা অনেক করে যে আমার ছেলেটাকে এতদিন পরে পাইলাম। পরে একদিন ছোট ভাইটাকে আনে আমাদের বাসায়, আনলে ও মানে আমাদেরকে চিনে না। ওকে যখন পালক দেয় তখন ও বসতে পারতো, আর আমরা যখন পাইছি ও তখন হাঁটতে পারে, আব্বা আম্মা বলতে পারে। তো ও আমাদেরকে আর চিনে না। আমাদের বাসায় আনছি পরে ও তো কান্নাকাটি করে, আব্বু যাবে আম্মু যাবে, আমাদেরকে চিনে না। পরে আমার মা আমাদের কাছেও আয়না কয়দিন রাখতো, সকালে আনলে বিকালে দিয়ে আসতো, ওদের কাছেও থাকতো আমাদের কাছেও থাকতো। এরকম থাকতে থাকতে পরে আস্তে আস্তে ও আমাদেরকে মানে আমাদের কাছে আসলে আর কাঁদতো না, থাকতো। পরে এমন করতে করতে কিছুদিন এরকম গেল। তো একদিন বড় দুই ভাইয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। তো আসার পরে ওরকম কয়দিন থাকে আবার এরকম ঢাকায় চলে আসে। এরকম 2-3 বার ভাইয়েরা গ্রামে যায়, যাওয়ার পরে ভাইয়েরা আবার চলে আসে। তো একদিন আমাকে মা নিয়ে কোনো এক চর এলাকায় বেড়াইতে যায়, চরে মার কোনো এক আত্মীয়র বাড়িতে আমাকে নিয়ে বেড়াইতে যায়। বেড়াইতে গেলে পরে একদিন সকালবেলা এক লোক আইসা বলে, আপনি 2 ছেলে আসছে বাড়ি, তাড়াতাড়ি বাড়ি যাইতে বলছে আপনাকে। পর মা আমাকে নিয়ে বাড়ি আসে। আসার পরে ভাইয়া দেখে আমরা বাড়ি আসার পরে ভাইয়া বলতেছে, তাড়াতাড়ি কাপড় চোপড় গুছায় নেন, আপনাদেরকে ঢাকায় নিয়ে যাব। আমার বড় 2 ভাইয়ে, বাবুল ভাই আর জসিম ভাইয়ে। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে বাবুল, আমার মেজো ভাইয়ের নাম হচ্ছে জসিম, আর আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে আব্বাস মুয়াসিম। ওর নাম আব্বাসও ছিল, মুয়াসিমও ছিল। তারপর কি হচ্ছে? পরে আমাদেরকে বলে যে তাড়াতাড়ি কাপড় চোপড় গুছায় নেন, আপনাদেরকে ঢাকায় নিয়ে যাব। কে বলেছে এটা? এটা আমার বাবুল ভাই বলছে। আচ্ছা। বড় ভাই তাড়াতাড়ি কাপড় চোপড় গুছায় নেন, আপনাদেরকে ঢাকায় নিয়ে যাব। এটা বলার পরে মা কাপড় চোপড় গুছায় নেয়। বড় ভাই গিয়ে আমার ছোট ভাইটাকে নিয়ে আসে এই বাসার থেকে। নিয়ে পরে আমাদের সবাইকে নিয়ে লঞ্চে উঠি। আগের দিন সকালে লঞ্চে উঠি, পরের দিন সকালে সদরঘাটে নামি। সদরঘাটে নামার পরে আমার যতটুকু মনে আছে যে কোনো রিক্সা বা গাড়ি করে যাই না, পায়ের হাত ধরে পায়ে হেঁটে কোনো এক বাসায় নিয়ে ভাই আমাকে দেয়, বলে যে তুমি এখানে থাকো। আর আমার আম্মাকে বলে যে আপনাকে একটা বাসায় দেবো, আপনি কয়দিন থাকবেন, আপনি আব্বাসকে নিয়েই থাকবেন, পরে আমি একটা বাসার ব্যবস্থা করব, একটা বাসা ভাড়া নিব বা ভালো একটা বাসা দেখবো, এরকম কিছু একটা বলার পরে মা বলে যে ঠিক আছে। তো আমাকে যে বাসায় দিচ্ছে ওই বাসা আমার তো ভালো লাগে না। বাসাটা সম্ভবত 2 তলা ছিল, 1 তলার মধ্যে থাকতাম এক রুমের ভিতরে। তো যাদের কাছে থাকতাম ওনাদের ঘরে কোনো পুরুষ লোক ছিল না, শুধু 2টা মহিলা ছিল, একটা বাচ্চা নিয়ে থাকতো। আচ্ছা। ছোট একটা বাচ্চা নিয়ে থাকতো, অনেক ছোট একটা বাচ্চা নিয়ে থাকতো। তো ওনাদের এখানে থাকতাম, আমার কাছে ভালো লাগতো না। মানে আমার কাছে বেশি খারাপ লাগতো আমার মার থেকে, আমি আলাদা থাকতাম, মাকে ছাড়া আমার ভালো লাগতো না। তো মার জন্য আমার সবসময় মন খারাপ হতো, মার জন্য কান্নাকাটি করতাম। তো মনে হইতো যে মার কাছে চলে যাবো, এখানে ভালো লাগে না, এরকম মনে হইতো। তো একদিন বড় ভাই আসলো, আয়সা বলতেছে মার কাছে যাওয়া? আমি বলছি হ্যাঁ। পরে মার কাছে নিয়ে যায়। নিয়ে গেলে পরে মা বলে যে বাবা রে, এখানে থাকা তো আমার অনেক কষ্ট, এখানে তো আমি থাকতে পারতেছি না, আমার অনেক সমস্যা হইতেছে। সমস্যাটা কি ভাইয়া জিজ্ঞেস করলো, বললো যে দেখ বাথরুমে অনেক দুর্গন্ধ, এখানে আমি থাকতে পারবো না। মানে রান্নাঘর ভিতরে বাথরুম, এক সাইডে চুলা এক সাইডে বাথরুম এরকম। পরে ভাইয়া বললো যে মা কয়টা দিন একটু কষ্ট করেন, আমি একটা বাসার ব্যবস্থা করতেছি। বললে ভাইয়া আমাকে নিয়ে চলে আসে। আসার পরে ভাইয়া যেখানে থাকে ওইখানে আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে বলে ওই যে এই 6 তলা বিল্ডিংয়ে ওই যে উপরতলা আমি থাকি, 6 তলায় আমি থাকি, 6 তলায় আমি কাজ করি।
এটা বলে ভাই আমাকে আবার আইনে আমাকে খালাম্মার বাসায় দিয়ে যায়। দিয়ে গেলে পরে একদিন সকালে ঘুম থেকে উঠছি, উঠার পরে যেমন আমার ভালো লাগতেছে না, মনে হইতেছে যে মার কাছে যাব, এরকম মনে হইলো। পরে আমি না বাসা থেকে বের হই, মার কাছে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। তো বের হওয়ার পরে হাঁটতেছি, ভালোই লাগতেছে, মানুষজন দেখতেছি, ভালোই লাগতেছে, হাঁটতেছি তো হাঁটতেছি, হাঁটতে 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 মেন রোডে এসে পড়ি। এই মূলত আপনি হারিয়ে যান এভাবে এখান থেকে। জি। পরে আমি হাঁটতে হাঁটতে যখন মেন রোডে এসে পড়ি, আমি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমি কাহিল হয়ে যাই, যা আর হাঁটতে ভালো লাগতেছে না, এখন তো বাসায় যাওয়া দরকার। পরে হাঁটতে 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 যখন আমি কাহিল হয়ে যাই, তখন আমি আর গলি খুঁজে পাই না, গলি আর খুঁজে পাই না। যখন যে গলি দেখতেছি ওই গলির ভিতরে আমি ঢুকে যাচ্ছি, কিন্তু আমি বাসা আর খুঁজে পাই না। এরকম করতে 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 সারা দিন পার হয়ে রাত পার হয়ে গেল। পরের দিন এরকম হাঁটতেছি তো হাঁটতেছি, হাঁটতেছি তো হাঁটতেছি, গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, আর খালি কাঁদতেছি মার জন্য, যে মার কাছে যাবো, মার কাছে যাবো। কেউ জিজ্ঞাসাও করে না আমাকে, কেউ কিছু জিজ্ঞাসাও করে না, বা কারো কাছে যে হাত পেতে খাবার খুঁজে খাবো যে আমাকে কিছু দেন খেতে, এটাও যেমন মানে বুঝি নাই। তো না খেয়েছিলাম। তো একটা হোটেলের সামনে এরকম শুয়ে আছি, সন্ধ্যা হয়ে গেছে, হোটেলের সামনে এসে বসলাম। বসার পরে দেখি একটা হোটেলওয়ালা লোক আমার দিকে তাকায় আসছে। আমি আবার ডরে যাচ্ছি, হোটেলওয়ালা লোকটা আমাকে না জানি আবার বকা দেয়, থেকে না জানি আবার তাড়ায় দেয়। পরে দেখি যে না, লোকটা আমাকে কিছু বলে না। পরে আমি এখানে কাইত হয়ে একের 2 হাত মাথার নিচে দিয়ে যে শুয়েছি, এই শোয় একের এক ঘুমে সকাল হয়ে গেছে। হোটেলওয়ালা লোকটা যখন আবার দোকান খুললো, খুলে দেখে যে আমি এখানেই বসা। পরে আমাকে আইসা ধরলো, ধরে জিজ্ঞেস করলো, এই মেয়ে তোমার নাম কি, কই থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, তোমাকে আমি কালকে সন্ধ্যার সময় এখানে দেখছি, কে তুমি? আমি তো কাঁদতেছি, আমি কই ভাই আমি তো হারায় গেছি। পরে নাম কি বললাম, আমার নাম নাসিমা। পরে লোকটা হোটেলের ভিতরে আমাকে নিয়ে গেল, নিয়ে হোটেলের ভিতরে যে বুয়া মশলা বাটি বাটে, এ বুয়ার কাছে নিয়ে দিল। ওগুলো বুয়া মনে মনে একটা মেয়ে এরকম হোটেলের সামনে বসে আছে, মেয়েটাকে আপনি কিছু একটা করেন। বুয়া বললো আমি কি করব, আমি নিজেই তো গরিব, আমি তো পরে কাজ করে খাই, তা আমি কি করব মেয়েটাকে। পরে বলো যে আপনি দেখেন একটা বাসা দিতে পারেন কিনা। পরে মহিলা ওনার বাসায় আমাকে নিয়ে গেল, নিয়ে গোসল টোসল করাইলো, তেল টেল দিয়ে মাথাটাতে আশ্রয় দিল। তো ওনার আবার একটা মেয়ে ছিল, দেখে বলতেছে মা ওকে আমার বোন বানায় রেখে দিই, ওকে আমার অনেক ভাল লাগছে, ও অনেক সুন্দর, আমি ওকে আমার বোন বানায় রেখে দিব। পরে মহিলা রাজি হয় না, ওকে রাখলো তো খাওয়াইতে হইব, খরচ আছে, করতে দিব, এটা বলে উনি রাজি হয় না। রাজি না হইলে পরে আবার এনে আমাকে হোটেলে দেওয়া যায়, হোটেলে নিয়ে আসে, হোটেলে নিয়ে আসে। তো হোটেল আলাই লোকে এক লোকের কাছে আমাকে দেয়। জি। দেওয়ার পরে এক বাসায় আর কি, বাসায় কাজের উদ্দেশ্যে আমাকে দেয়। জি। দিলে ওখানে তো আমি থাকবো না, কান্নাকাটি করি যে না আমি এখানে থাকবো না, আমি আমার মার কাছে যাব, আপনারা দরজা খুলেন, মানে আমাকে ঘরে নিয়ে দরজা লাগাই দিছে, না জানি আমি রাস্তায় বের হয়ে যাই। পরে আমি বলতেছি না আমি এখানে থাকবো না, আমি মার কাছে যাব, আপনারা দরজা খুললেন, আমাকে যেতে দেন। পরে ওনারা আমাকে যেতে দেয় না। তো এরকম ইয়া করতে করতে, কান্নাকাটি করতে করতে পরে এখানে আমাকে অনেক জোর করে ওনারা রাখে। তো একদিন ওখান থেকে পলায় যাওয়ার চেষ্টা করি। এই পরিবারের কাছে বড় হয়েছে নাকি এরপরও চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে। জি। আচ্ছা, আমি আর বিস্তারিত গেলাম না, আমি আপনার গল্পটা বুঝতে পারছি। মূলত ঢাকায় নিয়ে আসাটাই আসলে দুঃখজনক ঘটনা ছিল এবং তারপরে আপনার হারিয়ে যাওয়া। জি। আচ্ছা, আপনি অলরেডি বর্ণনা দিয়ে ফেলেছেন যে আপনার বাড়িটা দেখতে কেমন ছিল বা কি অবস্থা। আপনি শুধু একটু বলেন তো আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুর রশিদ সৈয়দ। মায়ের নাম? আমি ছোটবেলায় আমার মনে আছে, আমি কেউ যদি আমাকে জিজ্ঞেস করতো তোমার বাবার নাম কি, আমি সোহেল বলতাম। আমার বাবার নাম আব্দুর রশিদ সোহেল, সোহেল বা সৈয়দ এরকম। আচ্ছা, আপনার মায়ের নাম? আমার মার নাম বিবি আয়েশা। বড় ভাইয়ের নাম? বাবুল। আর আপনার মেজো ভাইয়ের নাম ছিল? জসিম। ওটু তুতলায় কথা বলতো। আচ্ছা, আপনার নাম ছিল মোসাম্মদ নাসিমা বেগম, এটাই আছে? জি। ছোট ভাইয়ের নাম ছিল? আব্বাসও ছিল, মুয়াসিমও ছিল। আচ্ছা, ওকে। নানার নাম হাবিব? নানার নাম হাবিব মাওলানা ছিল। আচ্ছা, আর আপনার বাবার মাথায় একটু সমস্যা ছিল। জি। এত কিছু মনে আছে কিন্তু আপনার এলাকারটা মনে নাই কেন?
নানার বাড়ি বরিশাল লঞ্চ দিয়ে যেতাম, এটুকুই বলতে পারি, এর বেশি আমি বলতে পারি না। এটা যে আমি কেন বলতে পারি না আমি নিজেও জানি না। বরিশালে লঞ্চ দিয়ে যেতেন, লঞ্চ দিয়ে নানা বাড়ি যেতাম। কিন্তু বাবার বাড়ি কোথায় ছিল এগুলো কিছু মনে নাই? না, বাবা বাড়িতে পুকুর ছিল সেটা মনে আছে। পুকুর তো রাস্তার লগে ফ্ল্যাট না? পুকুর ছিল, মানে রাস্তার লগে পুকুর ছিল, পুকুরের পরে বাড়ি ছিল, আচ্ছা, মাঝে উঠান ছিল। এখন বাবা মাকে দেখলে চিনবেন, চেহারা মনে আছে? আমার মা যতটুকু আমার মানে আমার চোখে বাসে যেটা, যে আমার মা আমার মতনই ছিল। কোনো ঠিকানা, জায়গার নাম মনে নাই? হুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন সবাই মিলে চেষ্টা করি এই নামগুলোর খাতিরে হয়তো আল্লাহ পরিবারকে মিলিয়ে দেবেন। একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি এই প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।